যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যেই বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম, কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনেও মাইনে নিবে না। আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে, এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে। সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে। রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন বিএনপির ব্যর্থ বিতর্কিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের বা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাকেই তার জীবনের শেষ নির্বাচন বলছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়ে তার শেষটা হয়তো সুন্দর হচ্ছে না। এ কিং নয় কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এতদিন শোনা গেল যে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য মানুষ ক্ষমতায় দেখতে চাচ্ছে, অর্থাৎ আগামীর প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনূস সাহেবকে সবাই চাচ্ছে। তো ইদানিং একটা কথা শোনা যাচ্ছে, সেটা হলো ডক্টর ইউনূস সাহেব হবে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক জিয়া, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর একটা নিউজ, খুবই গরম একটা নিউজ, সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি নাকি ছেড়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরেই কিন্তু রাজনৈতিক অঙ্গন গরম। ডক্টর ইউনূস সাহেব সহ উপদেষ্টা মণ্ডলীরা তারা চাচ্ছে যে বাংলাদেশ সংস্কার করতে। ইতিমধ্যে কিন্তু অনেক সংস্কার বাংলাদেশের মধ্যে করে ফেলেছে ডক্টর ইউনূস সাহেব, এবং বাংলাদেশের 50 বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে কিন্তু মোটামুটি 60-70 বছর অগ্রসর করে নিয়ে যাচ্ছে। মানুষ বলছে যে ডক্টর ইউনূস সাহেব যদি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে যায় এবং ডক্টর ইউনূস সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যায়, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, অন্তত 100 বছর এগিয়ে যাবে বাংলাদেশ। এবং বিভিন্ন পৃথিবীর বিশ্বের বড় বড় যেগুলো রাষ্ট্র রয়েছে, উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশ তুলনামূলক পাল্লা দিয়ে চলবে। যার কারণে কিন্তু সাধারণ জনতা সবসময় ডক্টর ইউনূস সাহেবকেই সাপোর্ট করে যাচ্ছে এবং ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আগামী দিনে দেখতে যাচ্ছে। আবার এদিকে বিএনপির নেতাকর্মীরা তারা সরাসরি টার্গেট করে বলছে যে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় তো 100% তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং কেউ কেউ বলছে যে ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে দেশ চালাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত পরে জানাবেন, আগে জানানোর দরকার নেই। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, ভিডিওর শুরুতেই যে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন, সেই ভিডিওগুলোর অংশ বিশেষ বিস্তারিত চলুন শুনে আসি। যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যেই বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম, কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনেও মাইনে নিবে না। আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে, এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে। সো বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে। বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিসই হবে, হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন, অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রেসিডেন্ট হবেন। এর বাইরে এইসব পদে ডক্টর ইউনূসকে জীবনেও বিএনপি বসাবে না, অন্য কোনো দলও বসাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ। আমি দলের নাম শুনি নাই, আজকে শুনলাম। নাম না শোনার কারণ হচ্ছে 5ই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি। মুড়ির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। তথ্য বলছে গেল 8 মাসে প্রায় 30টার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। এগুলো সবগুলাই এনসিপি, বিসিপি, ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার। বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো, এজেন্ডা গুলা একই থাকে, খালি নতুন নতুন নামে সামনে আসে। আবার 2-4টা আছে চুরবাটপাড়দের দল, জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে। আচ্ছা, সভায় নাজমুল হককে আহ্বায়ক করে 20 সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন। ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। এরকম হবে জাতীয় সরকারের রূপরেখা। এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে? চাইছে শুধুমাত্র এনসিপি।
এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না। আবার ভিপিনুরও মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে। তো এখানে যেই প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হারটা হবে কেমন, বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, বুঝছেন দল তাদের, কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপির 15% পায়। 15টা সিট পাবেনি, 15টা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে। এদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, তো এখানে ওই জায়গাগুলো নাই। আচ্ছা, এরপর বলছে ইসলামী আন্দোলন 5, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, অন্যান্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি। মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধান্দা করার জন্য যা যা দরকার, হ্যাঁ, সবাই মিল্লা জিল্লা খাইবো যেন কেউ বিপদে না পড়ে। আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিছে। মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলো কি বুঝে আত্মপ্রকাশ করে, টাকা কই পায়, এদের ভোট কয়জন আছে, তার বউ তার বাচ্চা কাচ্চা তারা ভোট দিবে কিনা, এগুলোতে সন্দেহ লাগে। এই জাতীয় সরকারের দরকার নাই। এই এজেন্ডাগুলো সবগুলা যে পিনাকিদা যেই তথ্য দেন, সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে, ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি ছাড়া অবস্থা আর কি। নির্বাচন যেই দলের ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার। এবার এনসিপি পাশ করলে এনসিপি একা যাবে, বিএনপি পাশ করলে বিএনপি যাবে, জামাত পাশ করলে জামাত যাবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। হজবরল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না, কেন সবাই খাবে। এই যে মন্ত্রী রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন বিএনপির ব্যর্থ বিতর্কিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের বা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাকেই তার জীবনের শেষ নির্বাচন বলছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়ে তার শেষটা হয়তো সুন্দর হচ্ছে না। বিএনপির বৃদ্ধ নেতারা আশা করছে এটাই, যে জীবনে অনেক কিছুই হয়েছে, যাই হোক না কেন অ্যাটলিস্ট সে জীবনটা এমপি হিসেবে কাটাই, ক্ষমতাসীন দলের নেতা হিসেবে মৃত্যুবরণ করি, এই শখ বা ইচ্ছাটা অনেকের আছে। কিন্তু সম্ভবত এটা পূরণ হতে যাচ্ছে না। দর্শক, বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তার অনেক কারণ। মূল কারণ তো ভারতের চাপ। ভারত বলছে নির্বাচন চাও, নির্বাচন চাচ্ছে, কিন্তু ব্যক্তিগত কারণ রয়েছে। দেখেন, বিএনপি তরুণ নেতারা কিন্তু নির্বাচনের জন্য অত সিরিয়াস নয়, যেরকম বৃদ্ধ নেতারা সিরিয়াস, কারণ তাদের জীবনের শেষ সময় এসে গিয়েছে। রাজনীতি থেকে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। এখন দ্রুত নির্বাচন না হলে সামনে নির্বাচনে দাঁড়ানোর খায়েশ মিটে কিনা সেটাই বলা যায় না। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এটাই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল। এর মানে মির্জা ফখরুল রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। তিনি চাই বাংলাদেশের রাজনীতিতে মূলত তো একেবারে আমৃত্যু রাজনীতি করেন। শারীরিক সক্ষমতা থাক বা না থাক, যতদিন পর্যন্ত জীবিত থাকেন ততদিন পর্যন্ত এমপি মন্ত্রী বা যাই হোক না কেন, তিনি জানেন যে তিনি এমপি হলে তার পুরো সময়টা হসপিটালে বেডে কাটাতে হবে, সংসদে যেতে পারবেন না, তারপরও তিনি এমপি হবে, এমপি হতে চান, দল তাকে এমপি বানায়, তার শারীরিক গতিশীলতার প্রয়োজন নাই, তার চামচারা চালাবে। এভাবেই চলছে। 90 দিন পর একদিন সংসদে যে জাস্ট 1 মিনিটে একটু সিগনেচার করে চলে আসবে, বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, এটাই তো। দর্শক, তো যেখানে আমৃত্যু রাজনীতি করে বাংলাদেশের লোকজন, রাজনীতিতে অবসর বলতে কিছু নেই, যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত রাজনীতি, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শেষ নির্বাচন বলছেন, এটা সিগনিফিকেন্ট। তবে তার শেষটা ভালো হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ আমলে মোটামুটি ইমেজ যাচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পর একেবারে প্রতিষ্ঠিত ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ ভারতের দালাল ট্যাগ নিয়ে মৃত্যুবরণ করবেন বা রাজনীতি থেকে বিদায় নেবেন, এটা খুব দুঃখের এবং কষ্টের। শেষ জীবনে এসে আবার সেই মির্জা ফখরুলের পুরনো বন্ধু বাম, সিপিবি এদের সাথে জোট হচ্ছে, ঐক্য হচ্ছে, যেটা ভারতের প্রেসক্রিপশনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে আমি আলমগীর হিসেবে আপনাদের কাছে নতুন লোক না, পুরাতন লোক। এখন আমরা বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, রাজনীতিতে আপনাদের মেয়াদ শেষ। আপনাদের নেতৃত্ব অকার্যকর প্রমাণিত হয়েছে, কারণ আপনাদের নেতৃত্বে হাসিনার কিছু হয়নি গত 15 বছরে, তরুণদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। এর মানে মির্জা ফখরুলদের রাজনীতি বা তাদের নেতৃত্ব বাংলাদেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তখন যুবক ছিলাম, রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেলাম। আমার বোধ হয় সম্ভবত এটাই শেষ নির্বাচন। তো শেষ নির্বাচন তো শেষ নির্বাচন, এটা ঠিক আছে, কিন্তু মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের মেয়াদ বেশি দিন নাই। সালাউদ্দিন আহমেদ অলরেডি ডিফেক্টো মহাসচিবের দায়িত্ব পালন করা শুরু করেছে। বিএনপির মূল দায়িত্ব বা বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব এখনই তারেক রহমান সালাউদ্দিনকে দিয়ে করান, অথবা বিএনপির নেতৃত্ব তো মূলত ভারতের হাতে, রয়ের হাতে। র কাকে কোন অ্যাসাইনমেন্ট দিবে এটা ঠিক করে দেয়, এবং এসালম গ্রুপও ঠিক করে দেয়। ওই এসালম, র এগুলো সব একই সূত্রে কথা। সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টগুলো যেটা মহাসচিবের হওয়ার কথা, এটা অনেক কিছু এখন সালাউদ্দিন আহমেদকে দেয়, কারণ সালাউদ্দিন আহমেদের উপর আরো বেশি ট্রাস্ট ভারতের। কারণ সালাউদ্দিন আহমেদের শরীরে ভারতের বা রয়ের কোনো একটা ডিভাইস লাগানো আছে বলে অনেকে মনে করছে। এই জন্য সালাউদ্দিনকে নিয়ন্ত্রণ করা রয়ের জন্য ইজিয়েস্ট, যার ফলে সালাউদ্দিনকে এখন সামনে আছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুরুত্ব এমনিতেই বিএনপিতে অনেকটা শেষ। আর নির্বাচন করার মতো শারীরিক অবস্থা ভালো নেই, করতেও পারবো না। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, এই শেষ নির্বাচনে আপনারা আমাকে একবার সুযোগ দেবেন এলাকায় কাজ করার জন্য। আমি বলবো যে তরুণ নেতৃত্ব, জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রার্থী হতে যাচ্ছেন, শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশের ইতিহাসে জীবিতদের মধ্যে সবচেয়ে মজলুম পার্সোনালিটি। জীবিতদের মধ্যে দেলোয়ার ভাইয়ের চাইতে মজলুম কোনো লোক বাংলাদেশের রাজনীতিতে নেই। মৃত্যুবরণ করেছে অনেকে, কিন্তু জীবিতদের মধ্যে সবচেয়ে মজলুম। তাকে যে নির্যাতন করেছে, এরকম ভয়ানক নির্যাতন কোনো জীবিত ব্যক্তিকে করেনি। সেই দেলোয়ার ভাই, তাকে ভোট দিবেন। তিনি তরুণ, তিনি ভিভিক, তিনি গতিশীল, তিনি সৎ, তিনি যোগ্য, তিনি আপনাদের কাছে দৌড়ে আসতে পারবেন। হয়তো মির্জা ফখরুলদের জীবনে অনেক কিছু দিয়েছেন, আমার মনে হয় না যে আর তাকে ভোট দেওয়ার প্রয়োজন আছে।
ঠাকুরগাঁও এলাকায় যে তিনি বক্তব্যে কথা বলেন, বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের এতটুকু নিশ্চিত করতে পারি, অতীতে যেমন আপনাদের সঙ্গে ছিলাম বা আমার দল বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল, আপনারা অন্যায় করবেন না, নানান কিছু কথাবার্তা বলেছেন। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে বিদায় নিতে যাচ্ছেন, এটা তিনি বলে দিলেন, এটাই শেষ নির্বাচন। এ কিং নয় কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসেবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাই হচ্ছে একজন আপসহীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার। তারা যখন আপসহীন থাকে, দেশের জন্য লড়াই করে, কারোর সাথে কোনো ধরনের ভিনদেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না, দেশের মানুষের পক্ষে আমরণ লড়ে যায়, তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আপসহীনতার একজন নেত্রী, জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতিবান একজন নেত্রী, জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সকল দল মত, বিভিন্ন মানুষের আলোচনা আছে, সমালোচনা আছে। আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে, আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল। কিন্তু একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে। একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না, বরং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী। পাশাপাশি এই খালেদা জিয়াই আবার জিয়া রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শেখ হাসিনা ছিলেন, সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহারা হয়ে বসেছিলেন, সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আজকের এই বেগম খালেদা জিয়াকে গত 16 বছর পর্যন্ত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বাসার সামনে বালুর ট্রাক রেখেছে। মানুষ কোনো জায়গা থেকে তাকে সংঘবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি। তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিমরোলার চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দী করেছিল। শুধু জেলের মধ্যে বন্দী রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয়। এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল। এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে, এবং কথিত আছে শেখ হাসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি, কখন মারা যাবে। এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছতো যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন, খালেদা জিয়াকে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, বয়স হয়েছে, যে কোনো সময় মারা যাবে। আজ খালেদা জিয়া মারা যাননি, তিনি বাংলাদেশেই আছেন, দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন। কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন, সেই শেখ হাসিনাই বাংলাদেশ থেকে মারা গিয়েছে, মানে এখান থেকে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তিনি আর বাংলাদেশে নেই। কিন্তু খালেদা জিয়ার চোখের সামনে তিনি মানুষের ভালোবাসা আবার চোখের সামনে নিচ্ছেন, মানুষ তাকে রিসিভ করছে, সম্মান জানাচ্ছে। আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই, খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ কিং নয় কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। এর কারণটা কি? কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ,
কারণ হচ্ছে তার দেশপ্রেম, কারণ হচ্ছে তিনি সমালোচনার চাইতে আলোচনা করতে পছন্দ করেন। তিনি সৎ পথে রাজনীতি করেছেন, সৎ পথেই তিনি রাজনীতি করতে চান। আপনারা অনেকেই একে অপরের সাথে, আমরা যখন 5ই আগস্টের পরে লাগালাগিতে ব্যস্ত, কথার কাটাকাটিতে ব্যস্ত, বিভিন্ন শব্দচয়নে আমরা উচ্চবাচ্য করছি, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয়। আর সে কারণেই আজকের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে আসছেন, তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা, জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে। আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে, কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না। কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে, সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে, বাসায়, বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে, তারপরে তার উপরে অত্যাচার হয়েছে, এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে, এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে। এরকম একজন নেত্রী যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে। শুধু পতন নয়, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই, চ্যালেঞ্জ। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশের জনতার সামনে থেকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে তিনি তার দলকে তালাক দিয়ে তারপরে বের হয়ে চলে গিয়েছেন। খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সকল ক্রাইসিসে দেশের জন্য, মানুষের জন্য দেশে থেকে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। অর্ধেক সুস্থ হয়ে গিয়েছেন শুধুমাত্র হাসিনা পতনের দিনই। এই যে আনন্দ উচ্ছ্বাস, আজকে তার চেহারা দেখে আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে ভয় হতো এই মানুষটি কখন না চলে যায়। আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো রাজনীতি নেই। তিনি সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকবেন। প্রত্যেকটি ব্যক্তি যে যত বেশি তাকে সম্মান দিতে পারবেন, তিনি তত বেশি সম্মানিত হতে পারবেন। খালেদা জিয়া হচ্ছেন সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের বিবেচনায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। আর হ্যাঁ, সবাইকে বলবো যে আপনারা কি চান, তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হোক, এটা কি আপনারা চান? এবং ডক্টর ইউনূস সাহেব কি প্রধানমন্ত্রী হোক, কোনটা আপনারা চান? যেমন মানুষ বলছে তারেক জিয়া প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, নাকি এইটা চান? যদি চেয়ে থাকেন কোনটা আপনাদের কাছে ভালো মনে হয়, সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের ভোটটা দিয়ে দিন, আপনাদের মতামত জানান। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখন পর্যন্ত আমাদের নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।